চ্যাম্পিয়ন্স লিগের একটা দুর্দান্ত রাত আমরা পার করে ফেলেছি, নতুন পরিচয়ের সামনে হাজির হয়েও গেছি। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে কথা বলার কথা, চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল সেকেন্ড লেগ আলিয়ান্স অ্যারেনাতে বায়ার্ন মিউনিখ তারা বৈতরণী পার করতে পারে নাই পিএসজির উল্টো পিএসজি টানা ব্যাক টু ব্যাক ফাইনালে উঠে গেছে। বিকজ অফ দিস কুইচা কভারাৎসকেলিয়ার রান, উপমেকানো এত বাইরে এসেও পারলেন না ঠেকাতে। দেমবেলের গোলটাই হয়ে থাকলো ডিসাইডার। শেষ মুহূর্তে হ্যারি কেইন 94 মিনিটে গিয়ে একটা গোল করলেও সেটা ওয়াজন্ট এনাফ। দেমবেলে সবাইকে চুপ করে দিলেন। এ বছরের এই মৌসুমের ব্যালন ডি অর উইনার আরেকবার ফাইনাল খেলবেন কুইচা কভারাৎসকেলিয়া, সঙ্গে প্রতিপক্ষ আর্সেনাল। কিন্তু এই ম্যাচের যে নাটকগুলো হয়েছে, প্রথমে কনরাড লাইমারের মারা বলটা গিয়ে লাগলো নুনো মেন্ডেসের হাতে, সেটা নিয়ে একটা হ্যান্ডবলের কলের আবেদন জানানো হয়েছিল। কিন্তু এই যে পিএসজি সেলিব্রেশন আমরা দেখছি, নাসের আল খেলাইফি, লুই এনরিকে, দিস ইজ জাস্টিফাইড। কিন্তু আমরা যেরকম সেমিফাইনাল ম্যাচ এক্সপেক্ট করেছিলাম সেটা কি আমরা পেলাম? সেমিফাইনালের ফার্স্ট লেগটা দেখার পর একটা হচ্ছে আপনার গোল গেল দেখার অপেক্ষায় আরো একবার ছিল সবাই, যেখানে আপনার শুরুর 3 মিনিটে যখন ওসমান দেমবেলে ওই গোলটা করলেন, তখনও মনে হলো আমরা একটা ওই ফার্স্ট লেগের রিপিটেশন, একটা হাই গোল স্কোরিং ম্যাচ আমরা দেখতে পারবো, বাট সেটা হয়নি। কিন্তু এই ম্যাচেও কিন্তু উত্তেজনা ছড়িয়েছে। দেখেন, যখন ওই ফাউলটা হলো, নুনো মেন্দেজের হাতে যখন বলটা লাগলো, এর আগে হচ্ছে আমরা দেখেছি সেই জায়গায় তার একটা ইয়েলো কার্ড ছিল। বায়ার্ন মিউনিখের সবাই আবেদন করছিল যে যেহেতু তার হাতে লেগেছে বলটা, ওইটা তো হচ্ছে আরেকটা ইয়েলো কার্ড সেখানে হয়, সেটা দেয়া হলো না। সেখানে রেফারি কি বলছেন, এর আগে বায়ার্ন মিউনিখের হ্যান্ডবল ছিল। বাট এরপর যখন হচ্ছে কি আপনার একটা বল ক্লিয়ার করতে যে জন এফসির হাতে বল লাগলো, তখন হচ্ছে কি এটা নিয়ে পেনাল্টির আবেদন করতে করতে বায়ার্ন মিউনিখ টায়ার্ড হয়ে গেছে। বাট নিয়ম তো বলে সেকেন্ডটা পেনাল্টি দেওয়ার কোনো সুযোগ নাই, রাইট? কিন্তু ঘটনাটা সেটাই, আমরা দুটো হ্যান্ডবল নিয়ে কথা বলছি। সেকেন্ড হ্যান্ডবলটা নিয়ে কথা বলে প্রথমটার ক্লিয়ারেন্সটা পাওয়া যাবে। হ্যান্ডবল কি হ্যান্ডবল না, সে ব্যাপারে ফুটবলের যে রুল অফ বুকস রয়েছেন, এখানে শুধু প্লেয়াররা বললেই হবে না, কোচরা বললেই হবে না। ফুটবলের হ্যান্ডবুকে লেখা আছে যদি টিমমেটের মারা বল গিয়ে সরাসরি হাতে বা বাহুতে লাগে তবে সেটা হ্যান্ডবল নয়। যদি না বল হাতে লাগার পর সেটা প্রতিপক্ষের গোলের দিকে যায়, অর্থাৎ যদি এটা আপনার বায়ার্নের বক্সে হতো তাহলে পিএসজি এটা মানে হ্যান্ডবল একটা কনসিড করতো। কিন্তু আবার একই সঙ্গে বল হাতে লাগার পর যদি দলটা সরাসরি গোল পায়, অর্থাৎ জোয়াও নেভেজের হাতে লেগে বলটা ধরেন যদি আপনি উসমান দেমবেলে কিংবা কুইচা কভারাৎসকেলিয়া পায়ে যেত, তারা গোল করতেন বায়ার্নের বক্সে গিয়ে, তবে সেটা হ্যান্ডবলে গোলটা বাতিল হয়ে যেত। যেহেতু এটা পিএসজির বক্সে হয়েছে, তারা গোল থেকে বাইরে সরে নিচ্ছিল, ক্লিয়ার করতে গিয়েছিল, তাই এটা হ্যান্ডবল না, হুইচ ইজ আ গুড ডিসিশন ফ্রম দ্য রেফারি। কিন্তু বিতর্কটা ওখানেই থেকে যাচ্ছে যে আপনি কনরাড লাইমারকে যখন আপনি হ্যান্ডবল কল করছেন, ওই নুনো মেন্ডেজের হ্যান্ডবলটা কলটা বাদ দিয়ে, সেখানে তো কনরাড লাইমার আসলে হাতে লাগেনি এবং সেটা রিপ্লেতে বারবার দেখা যাচ্ছিল যে আসলে ওই বলটা হাতে লাগেনি। ইট ওয়াজ এ ক্লিয়ার এরর ফ্রম দ্য রেফারি এবং নুনো মেন্ডেজের ওখানে আসলে রেড কার্ড পেয়ে যাওয়া উচিত, সেকেন্ড ইয়েলো কার্ডে। এবং সেই জিনিসটা যেহেতু হয়নি, এটা নিয়ে বায়ার্নের সাপোর্টাররা তারা বিক্ষুব্ধ হয়েছে, হওয়াটাই খুব স্বাভাবিক। কারণ ধরেন বায়ার্ন তো আফসোসও করতে পারে যে তখন যদি 10 জনের দল হয়ে যেত পিএসজি হয়তো এই প্লেয়ারটা দেখাতে পারতো না। দিন শেষে হচ্ছে হ্যারি কেন একটা গোল করলেন, পুরো ম্যাচে কিন্তু হ্যারি কেন ওইভাবে আসলে তেমন কোনো বলের সাপোর্টও পান নাই, কোনো কিছুও পান নাই। এবং দেখেন আপনি, জায়ের এমেরিকে খেলানো হলো রাইট ব্যাক হিসেবে। টার্গেটটা কি ছিল, আমি ওই পাশে লুইস দিয়াসকে আটকাবো। লুইস দিয়াসকে আটকানোর প্রজেক্ট কিন্তু পুরোপুরি 100% সাকসেসফুলি বের করে আনতে পেরেছেন লুইস এনরিকে। যখন তিনি খেলালেন তখন হচ্ছে যে আপনার আমরা দেখলাম ভিতিনিয়াও হচ্ছে একটু ক্লোজ ডাউন করে নিচের দিকে আসছেন লুইস দিয়াসকে, মানে লুইস দিয়াস বল পেলে দেখা যায় অলমোস্ট আপনার 3 জন, মার্কিনিয়স, জায়ের এমেরি এবং হচ্ছে আপনার ভিতিনিয়া, 3 জন মিলে হচ্ছে কি আপনার তার জোনগুলো ব্লক করে দেওয়ার ট্রাই করছে। এইটা একটা মাস্টার প্ল্যান ছিল এনরিকের। এবং ওভারঅল হচ্ছে পিএসজি তো ম্যাচের টেম্পোটা শুরুতেই আপনার ধরে ফেলেছে। কি করতে হবে? আপনার এই ম্যাচটাতে যে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, সেটা খুব ইম্পর্টেন্ট একটা মেসেজ দিচ্ছে যে এই ম্যাচের টেম্পোটা কিরকম ছিল। উইলিয়াম পাচো, যিনি লাস্ট ম্যাচে হ্যারি কেইনকে ব্লক করার জন্য নিজেদের অ্যাটাকিং হাফে পর্যন্ত নেমে এসেছেন, দিস গাই ডিড দ্য সেম থিং অ্যাগেন। উইলিয়াম পাচো মানে মারও খেয়েছেন, মাথায় ব্যথা পেয়েছেন, পায়ে ব্যথা পেয়েছেন, বাট হি ডিফেন্ডেড দ্য বল উইথ হিজ লাইফ। উইলিয়াম পাচোর কথা বাদ দেন, তারপর লুইস দিয়াজের কথা যেটা বললেন, লুইস দিয়াজকে আটকাতে আবারও মার্কিনিয়াস কিন্তু বড় দায়িত্ব পালন করেছেন। একে আপনার আশরাফ হাকিমি ছিল না, তার মানে রাইট সাইডে আপনার অ্যাটাকিং থ্রেটটা একটু কম। দেজিরে দুয়ে তো আবারও রাইট থেকে লেফটে এসে ওভারলোড করেছেন লেফট সাইডে, সেক্ষেত্রে কুইচা কভারাৎসকেলিয়াতে ভালো সাপোর্ট পাচ্ছিলেন।
তো মার্কিনিওসের উপর যে এই ডাবল ডিউটিটা সেটা তিনি আবারও পালন করলেন, এবং একই সঙ্গে ওয়ারেন জায়ার এমিরির ভূমিকাটা তো খুবই ইম্পর্টেন্ট। যেই লোকটা গত সিজনে ঠিকমতো ম্যাচে খেলতে পারেন নাই, সেই লোকটা এই সিজনে এসে মাত্র 20 বছর বয়স ভদ্রলোকের, উনি অলরেডি পিএসজির 180-র উপর ম্যাচটা খেলে ফেলছেন, 180-র উপর ম্যাচ খেলে ফেলছেন। এই সিজনে সবচেয়ে হাইয়েস্ট অ্যামাউন্ট অফ ম্যাচ তিনি খেলছেন পিএসজি প্লেয়ারদের মধ্যে। শুধু রাইট সাইড না, তার যখন ভিতিনিয়া একটু একা পড়ে যাচ্ছেন কিংবা জোয়াও নেভেস একটু হায়ার আপে রয়েছেন প্রেস করার সময়, জায়ার এমিরি এসে সেই জায়গাটা ডিফেন্ড করে গেছেন। কিংবা বায়ার্নের মিডফিল্ডকে ওভারলোড করার জন্য, কারণ আপনি তো 4 জন মিডফিল্ডে দেখে খেলেছেন, ফাবিয়ান রুইজ, ওয়ারেন জায়ার এমিরি, ওইদিকে জোয়াও নেভেস এবং ভিতিনিয়া। সো সেটার সুবিধাটা পিএসজি একদম সঠিকভাবে নিতে পেরেছে, যেই কারণে লুই এনরিকের পিএসজি টানা দ্বিতীয়বার ফাইনালে উঠে গেল। এবং লুই এনরিকের পিএসজি রানটা আপনি একবার চিন্তা করে দেখুন, লুই এনরিকে পিএসজিতে আসার পর এই নিয়ে তিনি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল আগে উনি খেলেনি নাই, উনি সেমিফাইনাল পর্যন্ত খেললেন, ভাগ্যের জোরে তিনি ডর্টমুন্ডের কাছে হারলেন, সেবার সেটা নয় বাদ গেল, লাস্ট সিজনে তিনি চ্যাম্পিয়ন হয়ে দেখালেন, যেখানে তাদের দলের সেকেন্ড রাউন্ডে ওঠাটাই একদম দুঃস্বপ্নের মতো একটা ব্যাপার ছিল। এবং এবারও এই সিজনে ব্যাক টু ব্যাক ফাইনাল রেকর্ড ফর লুই এনরিকেস পিএসজি। এবং এটা ধরেই নেওয়া যায় পিএসজি ফেভারিট হিসেবেই তারা ফাইনালটাও খেলবে। স্ট্যান্ড আউট যে পারফরমেন্স তারা এই 2 লেগে দেখিয়েছে লুই এনরিকে, তিনি কি আসলে আনন্দে ভেসে যাচ্ছেন? না, তিনি মাটিতেই পা রাখছেন, কারণ লুই এনরিকে মানুষটাই আসলে ওরকম। যদিও ম্যাচ শেষে তার সেলিব্রেশন আমরা দেখেছি, বায়ার্নের সঙ্গে আমরা খুবই ইতিবাচক মনোভাব দেখিয়েছি। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠতে পেরে আমরা খুবই খুশি। খুবই কঠিন ইন্টেন্স একটা ম্যাচ ছিল, তারা একদম সেরাটা দিয়ে ফুটবল খেলে, দল দুটোর খেলার ধরনও ছিল অনেকটা কাছাকাছি। আমরা ওপরে উঠে প্রেস করতে পছন্দ করি, আমরা খুবই খুশি। পিএসজি আসলে ওই কাজটাই কিন্তু করতে পেরেছে। লুই এনরিকের এই কোডটা মানে আমি দিয়েছি, তাই আমি একটু ক্ষমা চেয়ে নিয়েছি। লুই এনরিকের অন্য একটা কোড দেওয়ার কথা ছিল, বিকজ দ্য ওয়ে হি স্পোক উইথ প্যাশন লাস্টের একটা প্রেস কনফারেন্সে যেটা দেখলাম, সেটা হচ্ছে লুই এনরিকে বলছেন ফার্স্ট রাউন্ড থেকে যারা রেইনিং ডিফেন্ডিং আনডিসপিউটেড চ্যাম্পিয়ন তাদেরকে বারবার সন্দেহ করা হচ্ছিল যে এই পিএসজি এই সিজনে পারবে না। বারবার যারা সন্দেহ করেছে তারা বলছে এই রাউন্ডে পিএসজি বাদ পড়ে যাবে, তারা এই রাউন্ডে বাদ পড়ে যাবে, বায়ার্নের সঙ্গে পিএসজি পারবে না। তারপরও লুই এনরিকে বারবার বলে গেছেন পিএসজি ইজ দ্য বেস্ট টিম ইন ইউরোপ, যেখানে ফার্স্ট রাউন্ডে থেকে ঠিকমতো পিএসজি এবারও উঠতে পারে না এই রাউন্ড অফ 16-এ। সেখান থেকে তিনি যেহেতু বলে এসছেন এবং তিনি এখনো বলছেন যে বায়ার্ন মিউনিক, আর্সেনাল আর ওয়ান অফ দ্য 2 বেস্ট টিমস ইন ইউরোপ, তারপরও তিনি আবারও একদম গৌরবের সাথে বলেছেন যে পিএসজি এখনো ইউরোপের বেস্ট টিম। এরকম প্যাশনেটলি নিজের মানে প্রমাণ জাহির করা, নিজেদেরকে সেরা প্রমাণ করো উইথ এভিডেন্স, যে আপনার কাছে এভিডেন্স রয়েছে, এমন না যে আমি মুখে উড়ে কথা বলে দিলাম যে আমরা সেরা দল, এরকম কেউ তো বলে না, সবাই সাথে হাম্বল হইতে চান, কিন্তু লুই এনরিকে হাম্বল না, লুই এনরিকে যেটা সঠিক সেটাই বলেন এবং প্রমাণ করে দেখাইলেন, মানে এর বাইরে কিছু বলার নেই আসলে। আসলে তো এনরিকে একটা দলকে পুরোপুরি কিভাবে বদলে দিলেন, ওই যে দেখেন মানে মেসি, নেইমার, এমবাপ্পে, তাদের ওই যুগটা পিএসজিতে শেষ হওয়ার পর তিনি হচ্ছে এমন একটা স্কোয়াড বিল্ড আপ করলেন যারা হচ্ছে আপনার দৌড়াতে বা ওই তাদের কাছে টায়ার্ডনেস বলতে কোনো ওয়ার্ড নাই। কালকে যখন আপনি ওইটাও খেয়াল করেন, যখন দেমবেলেকে 60 মিনিটস এর পর তুলে নেওয়া হলো, দেমবেলেকে একটা আওয়াজ করেছেন, ফাইনাল ম্যাচ, তিনি একজন ব্যালন ডিওর উইনার, এই দলের অনেক বড় একটা কি প্লেয়ার, তারপরেও কিন্তু কোনো আওয়াজ নাই। কিন্তু অন্য দল হলে, এরকম প্লেয়ার হলে কিভাবে আসলে ডিল করতে হয় সেটা হয়তো ওই প্লেয়াররা কোচদের সাথে করতে পারতো না। এরকম অনেক ইনসিডেন্ট কিন্তু আমরা এই রিসেন্ট টাইমস এই চ্যাম্পিয়ন্স লিগে দেখেছি। ওই জায়গায় এনরিকে ওই এনভায়রনমেন্টটা বিল্ড আপ করতে পেরেছেন দেখি আসলে দিন শেষে পিএসজি ব্যাক টু ব্যাক 2টা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে। নো ওয়ান্ডার আপনার 2015-16 সালে লুই এনরিকের সঙ্গে মেসি, নেইমারের ঝামেলা হয়েছিল। নো ওয়ান্ডার এমবাপে এক সিজনের বেশি পিএসজিতে টিকতে পারেন নাই এনরিকের আন্ডারে, যে সম্ভব না পিএসজিতে লুই এনরিকে যেটা ডিমান্ড করেন ইটস নট পসিবল টু ডেলিভার। এবং এখন রিয়াল মাদ্রিদের প্রসঙ্গ আপাতত নাই বা টানি, যে যাচ্ছে তাই অবস্থা। বাট পিএসজির এই আমরা তো এখন বলছিলাম যে মাইকেল ওলিজে কিংবা হ্যারি কেইনের ব্যালন ড'র চান্সেস অনেক বেশি। আনফরচুনেটলি মাইকেল ওলিজে ভালো খেলেন না, এটা একদম পানির মতো পরিষ্কার, খুবই ক্লিয়ার কাট চান্সেস মিস করেছেন, স্লিপ করেছেন, একটা যেটা তিনি মেরেছেন সেটা বারের উপর দিয়ে চলে গেছে। সাফরনভ আসলে ঠেকাতেও দরকার পড়েনি, সাফরনভকে 2 বার আসলে চ্যালেঞ্জ করা গেছে, সেটা আপনার একটা সেট পিস থেকে এবং একটা দূরপাল্লার শট থেকে, যেটা অ্যাকচুয়ালি আর্সেনাল আবার খুব ক্লোজলি ফলো করার চেষ্টা করবে। কভারাজকেলিয়া আরেকটা দুর্দান্ত ম্যাচ পারফর্ম করেছেন, টানা 7 ম্যাচে হয় গোল অথবা অ্যাসিস্ট করার রেকর্ডটা চ্যাম্পিয়ন্স লিগে একমাত্র প্লেয়ার কাভারাদোনার, 15 ম্যাচে 10টা গোল, 6টা অ্যাসিস্ট এইবারের চ্যাম্পিয়ন্স লিগে, দ্য স্ট্যান্ড আউট প্লেয়ার। আপনি মানে বাকিরা তো পারফর্ম করেছেনই, হ্যারি কেইন, মাইকেল ওলিজে বাদ দিলে এখন বেসিক্যালি কভারাজকেলিয়া থেকে যাচ্ছেন এবং he's the best player right now. এখন না আসলে সামনে যত বিশ্বকাপ আছে, আফসোসটা কোন জায়গায় হচ্ছে, এই ফর্মের একজন প্লেয়ারকে আপনি ওয়ার্ল্ড কাপে দেখবেন না, তার দল তো আসলে কোয়ালিফাই করে নাই। এই যে পিএসজির বদলে যাওয়া,
আপনি হিসেবটাও যদি করে দেখেন, এই খাবারশকেলিয়া যখন পিএসজিতে আসলো হাফ সিজনের পর লাস্ট বার, এরপর থেকে কিন্তু পিএসজি, ধরেন এটাকে আমি বলবো না খাবারশকেলিয়া একাই হচ্ছে গিয়ে জেতাচ্ছেন, কিন্তু ওই যে লাকি চার্ম জিনিসটাও যদি বলেন, মাঠে হচ্ছে তিনি তার পারফরমেন্স দিয়ে কিন্তু সেটাই প্রমাণ করছেন। লাস্ট সিজনের ওই হাফের পর পরেই তো পিএসজি টান দিল। এই সিজনও চ্যাম্পিয়ন্স থেকে যদি পিএসজির পারফরমেন্সটা দেখেন, গতকালকে তিনি যেভাবে ওই বিল্ড আপটা ছিল মনে হয় ফ্যাবিয়ান রুইজের বিল্ড আপটার থেকে তিনি একদম পুরো গতির ঝড় তুললেন। এবং এই জায়গায় আপনি হচ্ছে গতকালকের ম্যাচে বায়ার্ন মিউনিখের লেফট ব্যাক স্ট্যানিসিচের মানে একটু হলেও দায় দিবেন ওই গোলটায়, যখন কাট ব্যাক করছে আপনার সাইড থেকে ওসমান দেমবেলে ঢুকছে, আপনি কই, মানে ওসমান দেমবেলে একদম পুরো কিন্তু ফ্রিলি পেনাল্টির ভেতর ঢুকে পড়লেন এবং ওই শটটার মধ্যে অনেক তাকে লম্বা পার্থক্য কেউ আটকাতে পারে নাই। ওই জায়গায় তো ওই ভ্যাকুয়াম স্পেস যদি আপনি এই ধরনের ম্যাচে ওসমান দেমবেলের এগেইনস্টে আপনি রেখে দেন, তাহলে তো এমন ফল বায়ার্ন মিউনিখের সাথে হবে। ইনফ্যাক্ট কনরাড লাইমারও যে খুব অ্যাডভেঞ্চারাসলি উপরে উঠতে পারছিলেন, ব্যাপারটা এরকম না। যেই মুহূর্তে কনরাড লাইমার নিজের হাফের সাইডে রয়ে গেছেন, নিজের হাফে না মানে অপোজিট হাফের সাইডে রয়ে গেছেন, ওই মুহূর্তে পিএসজির খুবই সিগনেচার একটা ডাবল মুভমেন্ট আজকে এগিয়ে গেলেন, ওইদিকে পিছনে দেমবেলে একটা রান নিলেন, দুয়ে মাঝখানে কাটিং সাইড করলেন। ওই টাইমটাই ওয়াজ দ্য গুড টাইম ফর ফাবিয়ান রুইজ টু প্লে দ্য বল। মানে কাভারাজকেলিয়ার পায়ে যদি আপনি 1v1 বল দিয়ে দেন, মানে আপনি জানেন হয় এটা গোলে যাবে, হয়তো ডিফ্লেক্টেড হবে, তো গোল হয়ে যাবে, যেটা কাভারাজকেলিয়া নিজেও করতে পারতেন। অ্যাঙ্গেলটা ওয়াজ ভেরি ডিফিকাল্ট, কিন্তু আপনি দেমবেলে ফ্রি ম্যান ছিলেন, দেমবেলের কাছে দিয়েছেন, মানে শিওর শট গোল। ওই 3 মিনিটের গোল এর পর আসলে বায়ার্ন যেভাবে ন্যাভিগেট করেছে, কিংবা পিএসজি ফার্স্ট লেগে 5টা গোল দিল, কিন্তু এই পিএসজি লাগলে সিট ব্যাক করে লো ব্লকেও খেলতে পারে। সবসময় যে লো ব্লকে খেলছে তাও না, কিন্তু যখনই লো ব্লকে ডিফেন্ড করার চেষ্টা করছে, লো ব্লকে ডিফেন্ড করছে, যখনই ট্রানজিশনে অ্যাটাক করার চেষ্টা করছে, অ্যাটাক করে গেছে। খুব ক্লিয়ার কাট চান্সেস যে তারা পরে ক্রিয়েট করছে, ব্যাপারটা এরকম না, বাট বায়ার্ন ডিডন্ট ক্রিয়েট নাথিং, মানে ক্রিয়েট নাথিং বেসিক্যালি। এবং এই জন্য আসলে নিজেদেরকে আনলাকিও ভাবতে পারে বায়ার্ন মিউনিখ, যেভাবে তারা এই সিজনটা চ্যাম্পিয়ন্স লিগে খেলছিল, কে ভেবেছিল পিএসজির সাথে তারা এরকম ম্যাচে ওই রকম আপনার কোনো ইন্টেন্সিটি দেখাতে পারবে না নিজেদের ঘরের মাঠে খেলা হওয়ার পরও। ভিনসেন্ট কম্পানি তিনি এখন এইসব হিসেব নিকেশ ভুলে সামনের দিকটাতেই তাকাতে চান। মন খারাপ করে সময় নষ্ট করার সামর্থ্য আমার নেই, আমাদের আরো উদ্ধার হওয়ার প্রয়োজন ছিল। পিএসজি কে শুভকামনা। আমাদের চ্যাম্পিয়ন্স লিগের এবারের মৌসুম শেষ, কিন্তু আরেকটা সুযোগ পরবর্তী মৌসুমে থাকবে, সেটাই আমার জন্য অনুপ্রেরণা। বায়ার্নের জন্য আপনার খারাপটা একটু হলেও লাগতে পারে সাধারণ দর্শকদের, সেটা হচ্ছে যে আপনার এই টিমটা আরেকটা টিম যাদের হচ্ছে আমরা শুরু থেকে বলছিলাম, আপনি হয়তো পিএসজি বায়ার্নের ম্যাচ আপনি ফাইনালে দেখতে চাইলে দেখতে পারেন, মানে ওই চাওয়াটা আপনার থাকতে পারে। বায়ার্নের যে এই ধরনের ফুটবলটা এবার চ্যাম্পিয়ন্স লিগে খেলেছে, ওয়েল ডিজার্ভ টিম একটা, ডেফিনেটলি ওয়েল ডিজার্ভ টিম। আপনি অবশ্যই এক্সপেক্ট করবেন বায়ার্ন মিউনিখ যেভাবে খেলেছে ভাসো কোম্পানির অধীনে, তারা বুন্দেসলিগা জেতা তো মানে ইজি, খুবই ইজি, এবং ডিএফবি পোকালের ফাইনাল শুড বি ইজিয়ার, বাট সেটা একটা ফাইনাল ম্যাচ। চ্যাম্পিয়ন্স লিগে না যেতে পারাটা অবশ্যই ভাসো কোম্পানির জন্য হতাশাজনক, বাট তিনি এটা নিয়ে ডুয়েল করবেন না, তার আসলে সময় নাই, তিনি যেটা বলেন। আমার লোকটারে এই সিজন থেকে খুবই ভালো লাগে। আমি আবারও ক্ষমা চাইতে চাই আমার আগের রিমার্কের জন্য, যে তাকে নিয়ে আমরা যেভাবে আন্ডার এস্টিমেট করেছিলাম, তিনি সেটাকে একদম সপাটে আমাদের মুখে চর মেরে ভুল প্রমাণ করে দিয়েছেন, এবং সেটা তিনি কন্টিনিউ করবেন বলেই আমার প্রত্যাশা পরের সিজন ইজ এ ডিফারেন্ট বল গেম, কারণ এটা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড কাপ থাকবে, ট্রান্সফারের পলিসিগুলো কিরকম হবে সেটা অনেক কিছু ডিপেন্ড করতেছে সেই সিজনের উপর। বাট বায়ার্ন মিউনিখের রিবিল্ডের জন্য, বায়ার্ন মিউনিখকে দেখে যাবার ভয় পাওয়া যায়, যেটা মাঝখানে অনেকদিন ছিল না, সেই ভয় পাওয়ার ফ্লেভারটা বায়ার্ন মিউনিখে ভাসো কোম্পানি আনতে পেরেছেন। সেটা এখন সেটার উপরই হয়তো ভাসো কোম্পানি বিল্ড করতে চাইবেন। পরবর্তীতে হ্যারি কেইন ডেফিনেটলি থেকে যাবেন, পরের সিজনে থাকছেন যেহেতু কন্ট্রাক্ট আছে, এবং আমার মনে হয় যে ডিজার্ভড মানে ফাইনাল আমরা পাচ্ছি পিএসজি এবং আর্সেনালের।